অভিজ্ঞতা ফরাদ ভাইয়ের সাথে অনেক থাকার ফলে আমরা অনেকে কিন্তু ফরাদ ভাইয়ের সাথে যখন আসছি আমরা এত বেশি অনুমান নিয়ে আসছি বা আমাদের পূর্ব অভিজ্ঞতা পারসেপশন নিয়ে আসছি যে ফরাদ ভাইয়ের বলতেছে মনে হচ্ছে ইন্টারেস্টিং, কিন্তু সবই ধরতে পারতেছে এরকম না, কিন্তু আবার মনে হচ্ছে ধরতে পারতেছে। আমরা নিজেরা আদব করতাম আবার গিয়ে আমাদের মধ্যে আজব ভাই যেহেতু ফ্যান ছিল, আজব ভাইয়ের কাছে শুনতাম যে এটা কি ওটা কি, এরকম আমরা নিজেরা এক ধরনের বুঝে পড়ার মধ্যে থাকতাম যে ফরাদ ভাইয়ের লেখাগুলো আমরা ফটোকপি করে নিতাম, ওগুলো নিয়ে পড়তাম। এই প্রসেসের মধ্যে আসলে যেটা আমি দেখছি লম্বা সময় প্রচুর লোক আসছে, কিন্তু এটা ধরেন পাঠ্যক্রে আসছে, ধরেন 1 বছর 2 বছর 1.5 বছর, কিন্তু সে আসলে ইন্টেলেকচুয়ালি ফলো করে ফরাদ ভাইয়ের আর্গুমেন্ট বা ফরাদ ভাই কি বলতে চায়। ফরাদ ভাই এগ্রি করা দরকার নেই, কিন্তু ধরেন ওনার যে আর্গুমেন্ট এগুলো তো আসলে শোনা দরকার। তো যেটা হয়েছে ওই জায়গা থেকে প্রচুর লোকের আসলে মিসকমিউনিকেশন হয়েছে বা তার মতো করে আসে। ধরেন এমন ধরেন আমি একটা উদাহরণ দিই, সকালে ঘুম থেকে উঠে আসে মদ খেয়ে অফিসে যাবে বা গাঁজা খেয়ে অফিসে যাবে, এরকম সেকুলার। তো ফরাদ ভাইয়ের সাথে ইন্টারেকশনের ফলে সে এমন ইসলামিস্ট হয়েছে, এখন ধরেন সে মানে তালের বানিয়েছে বড় ইসলাম, এই রূপান্তর হয়েছে। এখন ধরেন যখন ফরাদ ভাইকে সে ওইভাবে রিড করতেছিল প্রথম থেকে, তখনও কিন্তু তার সাথে তর্ক হয়েছে, এখনো যেভাবে রিড করতেছে এখানে তর্ক হচ্ছে। প্রবলেমটা হয়েছে যে পারসেপশন কে কিভাবে করছে, এটা তো ফরাদ ভাইয়ের হাতে কন্ট্রোল নাই। ফরাদ ভাই যেই আসে তাকে তো অ্যাক্সেস দেন, কথা বলেন, সেটা কে কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসে, আস্তিক নাস্তিক, শিবির নাকি জামাত, কিছুই আসে যায়। ফরাদ ভাইয়ের প্রথম দিকে তার সমবয়স্ক না, তার চেয়ে একটু জুনিয়র এরকম লোক কে ছিল? গৌতম দাস। আচ্ছা, প্রথম দিকে আমি যত জানি গৌতম দাদা অবশ্যই আসছিল, নুরুল কবির ছিল, প্রায় কাছাকাছি, মানে 1-2 বছর। ছোটন ভাই পরে না, ছোটন ভাই মনে হয় গৌতম দাসের আগে তো কেউ ছিল না। ফরাদ ভাই তো আসছি বাংলাদেশে ধরে মানে স্থায়ীভাবে পরে না, মানে আসা যাওয়া ছিল, কিন্তু এই নিজের পরে সে মানে এখানে থাকা শুরু করছে। তো ওই সময় পলিটিক্যাল সার্কেল একটা যদি দেখেন, গৌতম দা, নুরুল কবির, এরা ছিল আপনার স্টুডেন্ট উইং, এটা ঢাকা ইউনিভার্সিটি এরশাদুল গভর্নমেন্টের কাজ করছে, ছাত্র করে তো ওইটার সাথে যারা যুক্ত ছিল এরা ছিল প্রেসিডেন্ট ওইটি কি প্রথম ধাপ, প্রথম? হ্যাঁ, আর এইটা ওইটা আরো তো অনেক গ্রুপ ছিল, কিন্তু স্টুডেন্টদের মধ্যে ওইটা গৌতম দা তো আসে। গৌতম দার সাথে মারাত্মক যোগাযোগ আছে। সিনিয়রদের মধ্যে একজন কিন্তু রাইসুল ভাই। হ্যাঁ, এই যে রাইসুল ভাইয়ের কাহিনী শুনে আমাকে সিনিয়র হয়ে লাভ নেই না, আজ রাজনীতি করলে আমি উঠে করবো। আমরা অনেক পরে সেটা কি ঐতিহাসিক হবে না ব্যাপারটা বলাটা, সিনিয়র হতে তো আমি সিনিয়রই, কিন্তু ঐতিহাসিক ভাবে না, ওইটা একটু বলেন। বুদ্ধিগত ভাবে সিনিয়র তো হওয়াই না। না, আমরা আসলে আমরা তো বেশি দিন আগে না, আমার সঙ্গে ফরাদ ভাইয়ের দেখা হয়েছে হইলো 92 বা 91 সালে বা 90 সালেও হইতে পারে। তখন আজকের কাগজে আমি একটা কলম লিখতাম, বর্জ্য বাক্স নামে। তো ওই বর্জ্য বাক্স নামে ওই যে কলমটা লিখতাম, সেখানে হইলো আমি লিখতাম হচ্ছে কাল্পনিক একটা লেখা, ব্লগের ধরনই। তো ফরাদ ভাইয়ের সঙ্গে আমার দেখা হইলো এই শিল্পকলা একাডেমি, সাজেদ ভাই ছিল সঙ্গে, ফরাদ ভাই করে দেওয়া পেয়ে না। তো ফরাদ ভাইয়ের সঙ্গে যখন আলাপ হইলো, তখন তো ফরাদ ভাই অনেক বেশি শৌখিন ভাষায় কথা বলতো। তো উনি বললো যে আপনার যে আজকের কাগজে যে কবিতা ছাপা হচ্ছে এটি কিন্তু বেশ ভালো হচ্ছে। আমি বললাম কবিতা কোথায়? লেখা গল্প লেখা করে না, কবিতা
ওইভাবে ওনার সঙ্গে আমার আলাপ আর কি 90-এর দিকে। ফলে আমরা অনেক পরে, আমাদের আগে এই যে নুরুল কবিরা ছিল, তারপরে দীপু ভাই বলে এক লোক ছিল, মারা গেছে, ঘরে কাজ করতো, আর হচ্ছে দীপু ভাই, আরবিন হোসেন, বিন্দু ভাই, এরা ছিল বাড্ডায়। তখন এরশাদের আমলে 82 সালের দিকে তখন এরশাদ বিরোধী আন্দোলন চলতেছে এবং তাদেরকে ধরপাকড় করা হচ্ছে। তখন আমি দেখতাম যে বাড্ডাতে একটা বাসায়, আমি আমার বন্ধু বাসা ভাইরা ওইখানে ওই গণতান্ত্রিক ছাত্র ইউনিট ছিল, তখন তারা হাপড় লাগাইয়া ওই যে কামারের একটা জিনিস তৈরি করছে, ওইখানে পাইপলাইন বানানো হলো, বুঝতে পারছেন? এরা এত সক্রিয় ছিল তখন এই গণতান্ত্রিক ছাত্র ইউনিট বলা হয় না। তারা যখন ইয়েতে গেল, ওই যে ওদের নাম হইল সেক্রেটারিয়েট ভেঙে ফেলছে 82 সালে। ওই সময় থেকে আমরা দেখতাম যে ওনারা ফরাদ মজার লোক, এরকমই আমরা জানতাম এবং উনি খুব বিপজ্জনক। আর আমার সঙ্গে ফরাদ ওই প্রথম পরিচয় এবং ওই সাহিত্যিক পরিচয়, একান্তই সাহিত্যিক পরিচয়। তারপর তাদের এখানে যাওয়া আসা এবং ওই সাইকেল ভাই আমরা একসঙ্গে আসলাম, জুয়েল পাজান নামে ছিল। আমরা 90 পরবর্তী, মানে 90 সালের পরবর্তী, আমাদের আগে ওনার এনারা ছিল এবং দেখতাম যে এক একটা সিরিজ আসে, এরা আর আসে না। সাজেদ ভাই তো আর আসে, হ্যাঁ আগে। হ্যাঁ, ফরাদ ভাই দেখতাম সবসময় সমবয়স্ক ভাইবে আসছি, আমি সবসময় আসছি। আরেকটু বলেন। আচ্ছা, তো ওইটা আমার মানে সাদুল ইয়েতে ওটা আমার অবজারভেশন। একটা বাইক আছে না, বাইক আছে। আমি যেটা প্রশ্ন করছিলাম সেটা হচ্ছে সামনে মানে আমি যেটা প্রশ্ন করছিলাম সেটা হচ্ছে যে ধরেন যে মিস ইন্টারপ্রিটেশন বা মিস কমিউনিকেশন তো থাকে, কিন্তু এই যে ওনারা যে ফলাফলের কারণে অ্যাকনোলেজমেন্ট একটা হচ্ছে না, এটার মধ্যে ফলাফল তাদেরকে অ্যাকনোলেজ করতেছে এবং তাদের পলিটিক্যাল ডানা তৈরি হতেছে এবং ক্ষমতার মধ্যে তারা প্রবেশ করতেছে আস্তে আস্তে, তাই না? তো তারপরে যখন এখান থেকে একটা বিচ্ছিন্ন অবস্থায় তারা যাচ্ছে এবং পার্টিকুলার কেসগুলো আমি বলতে পারবো, কারণ ধরেন এখন ধরেন এই যে ছোট ওনার নাম অনেক শোনা যায়, শুনি যে উনি খুব স্টেটের ভিতরে খুব, হ্যাঁ, তো এই যে লোকগুলা যারা রিয়েল ক্ষমতায় ম্যাটার করে, তারা ফরাদবাজারের ভিতর দিয়ে ফরাদবাজারের যে জার্নি, যেটার মধ্যে আমরা বেসিক অনেক বিষয় আসে বুঝতেছি, কিন্তু এই জার্নির ভিতর থেকে আবার তারা বের হচ্ছে। তো এই ধরনের আরো লোক নিশ্চয়ই আছে, হ্যাঁ, ধরেন মুস্তাহিদ যেটা দেয় না, এই যে এরকম আর কি, হ্যাঁ। তো এই যে লোকগুলা যারা এটা একটা মানে কাউন্টার একটা পরিস্থিতিতে আছে, আমি প্রশ্নটা যে জায়গা থেকে করছিলাম সেটা হচ্ছে মিস ইন্টারপ্রিটেশন না, বা এই যে দায়িত্বটা, এই দায়িত্বটা তো সাপোর্ট ফলাফলের উপরে আমরা এসব পরে কোনো না কোনো ভাবে সেই জায়গায়, বুঝছেন? মানে এখন এই ডিলিংটা আমরা কিভাবে মানে সমাধান করবো সেই জায়গায়? না, একটা মানে আমি যেভাবে দেখি যে ফরাদ ভাইয়ের সাথে তো আপনি যাদের কথা বললেন, ওদের তো একটা পাবলিক সেপারেশনের হিস্ট্রি তো সবাই জানে, যারা খোঁজ খবর রাখে। ক্যাম্পেইন তো অন্য জিনিস, ধরেন সায়ের ক্যাম্পেইন করলো যে ছোটন গম 10 জনের ছবি দিয়ে দিল, সেটা তো অন্য। কিন্তু যারা কনসিয়াস এবং আমার ধারণা কারণগুলিও জানে, হ্যাঁ, জানে না বস, জানে না, মানে যারা আসলে মানে কনসিয়াস, তাদের কথা জানানো দরকার। আমার মনে হয় পপুলার পারসেপশন দেখেন সবসময় এই বিভিন্ন লোক আমরা ফরাদের সঙ্গে আসতেছি, আবার আমরা যাইতেছি মধুমুখিটার মতো আবার চলে যাচ্ছি, কিন্তু ফরাদ ভাই কিন্তু নিজের জায়গায় আছে এবং তার এখানে নতুন তরুণরা আসছে এবং আমি সবসময় ফরাদ ভাইয়ের তরুণ সংলগ্নতার বিরুদ্ধে কথা বলে আসছি, সেই 12 সালে থেকে আমার মনে আছে, হ্যাঁ। তো আমি এটা কোনো ফল দেখতে পাই না, এবার দেখা গেছে। এখন কথা হলো যে ফরাদ ভাই থেকে যারা চলে যায় তারা কেউ কিন্তু আমরা কিন্তু কোনো রেজাল্ট দেখাইতে পারি না বা রেজাল্টের দিকে আদৌ যাইনি, আমরা ব্যক্তি স্বাধীনতার চর্চাই করছি। ফরাদ ভাই কিন্তু একই জায়গায় থেকে গেছে। তো আপনি রুমে বলতেছিলেন যে এই জিনিসগুলি যদি না জানানো যায় লোকদেরকে, তারা কিন্তু হয়তো কি ভাববে যে ওয়াই গৌতম দাস আর ফরাদ ভাইয়ের সঙ্গে না, তখন গৌতম দাসের কথাবার্তাকে একটা বাড়তি মূল্য দেওয়া হবে। এবং ফরাদ ভাইয়ের সঙ্গে যে নিয়ে লাগছিল সেটা যদি একটা আদর্শগত তর্ক হয় বা ফিলোসফিক্যাল তর্ক হয়, তখন আমরা যদি জানি যে এই তর্ক থেকে ওনারা বিভাগ হয়েছে, তখন হয় আমরা গৌতম দাসকে সাপোর্ট করতে যাবো, তাহলে ফরাদ ভাইকে ফলে পাবলিকের মেবি আমাদের সম্পর্ক কেন ভাঙে সেগুলি লুকায় না রাখা বলা যাইতে পারে। আমি সেই জায়গা থেকে বলছি মানে আচ্ছা ঠিক আছে, এটা আমার মনে হয়
जय गुरु गंज बख्शे फैज आलम मजहार नूरी खुदा नकिस नादर वीर कामिले এই সম্মানিত সুধী, আসলে আমি বক্তা নই, তারপরেও আমি যাকে উস্তাদ মানি, যিনি কবি ও বাবু ফরহাদ মাঝহার, যার ৭৯তম আবির্ভাব আমরা একত্রিত হয়েছি, যে অনুষ্ঠানটি মোলাকাত ও শুভেচ্ছা বিনিময়। আসলে এই বিষয়টা অসাধারণ একটা বিষয়। আগে মোলাকাত, আগে পরিচয়, পরে যোগাযোগ। কারণ আমি এখানে এসে দেখলাম একটা আত্মার বসন্ত, ফসলে গুল, একটা আত্মার বসন্ত, একটা ফুলের বাগান, গওহারে মানি, একজন অমূল্য রত্ন আমাদের সম্মুখপানে বসে আছে, যিনি অনেকের মধ্যে অন্যতম, সাধারণের মধ্যে অসাধারণ, যার গতিবিধি পর্যালোচনা খুবই সূক্ষ্ম। এখানে অজ্ঞ আসলে জ্ঞান পায়, আর জ্ঞানী আসলে পরিপূর্ণতা পায়। ওই পরিপূর্ণতার ভাণ্ড আসে মোলাকাত থেকে। এমন একজন সাধক সত্তা, যিনি ভাবু, যিনি কবি। আল্লাহ কবি, আর আল্লাহ কবিদেরকে ভালোবাসেন। কেন? কবিগণ আল্লাহর ছাত্র। এজন্য আমি ফরহাদ মাঝহার, ওনাকে আমি উস্তাদ মানি। কেন? উনি মানবতা নিয়ে ভাবে, উনি মানবাধিকার নিয়ে ভাবে, উনি মানুষের বন্ধু, যিনি যার জায়গা অল্প হলো তার হৃদয় অনেক বিশাল, তার মনের মধ্যে সকল মানুষের স্থান পায়, মানুষের অধিকার নিয়ে যিনি চিন্তা করে সাম্য, মৈত্রী, শান্তি, এখানে এই ফুলটা উনি প্রস্ফুটিত করেছেন। আমি এখানে দেখলাম সকলে যারা আছেন সবাই অফুরান্ত প্রাণশক্তির অধিকারী, এবং সবাই প্রগতিশীল, এবং সবাই স্বেচ্ছায় শ্রম দিতে চায়, ভাবে মানুষের জন্য, মানুষের কল্যাণ কিভাবে করা যায়, নিষ্ঠার সাথে কিভাবে মানবতার কল্যাণে নিজেকে নিবেদিত করা যায়। আমি এসে দেখলাম যেখানে সিংহাসন নাই, যেখানে কর্তৃত্ব নাই, যেখানে ভালোবাসা, যেখানে প্রেম, যেখানে মহাব্বত, এই সে ফসলে গুল, গওহারে মানি, ফরহাদ মাঝহার। একটু সংক্ষেপে যদি বলেন, আরো অনেকে আসছেন তো, বড় ভাই আসেন, ভিতরে আসেন, এই চলে আসেন, এই মার্টিন আসো। আমি একটা হচ্ছে এখানে পলিটিক্যাল পার্টি আমাদের তুষার ভাই আছে, আমার রাইসি ভাইও আছে। রাইসি ভাইকে অবশ্যই আমি চিনি না, সাম্প্রতিক সময় আমাদের যে গণঅভ্যুত্থান হয়েছে, গণঅভ্যুত্থানে কিন্তু কোন পলিটিক্যাল পার্টির নেতৃত্বে হয় না, পলিটিক্যাল সংসদের নেতৃত্বে হয়েছে। কিন্তু আমরা যখন দেখি এখন সরকারের মধ্যে ঐক্যমত কমিশন বলেন বা অন্য কোনো মত নিলে, সেক্ষেত্রে কিন্তু পলিটিক্যাল যারা স্টেক ছিল, কোন রাজনৈতিক দলের নেতৃত্বে কিন্তু গণঅভ্যুত্থান হয় নাই, কিন্তু অরাজনৈতিক যারা স্টেক ছিল তাদেরকে ডাকা হয় না, পলিটিক্যাল পার্টিদেরকেই ডাকা হয়। এদেরকে কেন ডাকা হয়, এটা কতটুকু সঙ্গত, এটা নিয়ে ফরহাদ ভাইয়ের মন্তব্য কি, আমি শুধু একটু জানতে চাই। আচ্ছা, এখানে অনেকেই আছে কথা বলার মতো। আমি নাম করবা, ওকে। হ্যাঁ, নজরুল ভাই সংক্ষেপে একটু বলেন, আর অনেকে আছে। এই মঞ্জুর বলেন কিছু। কবি সবাইকে শুভেচ্ছা। আমি পরিচিত ছিলাম, কয়েক বছর ধরে সাথে
সার্কেলে মানে চলাফেরা করেছি, জায়গা জায়গা চলাই স্টুডেন্ট হিসেবে, সেখানে ফরাদ ভাই চর্চা অনেকটা নিষিদ্ধই আমার মনে হয়েছে। যে কখনো কোনো প্রসঙ্গে আমি অত বেশি সার্কেলে আলাপে অত বেশি কনভিশন করতাম না, কথা বলতাম না। ওরা আমি পড়াশোনা করেছি, চিন্তা ভাবনা আমি এক ধরনের মানে ব্রাহ্মতারী শহরে যখনই কোনো কিছু নিয়ে আমার কৌতূহল থাকতো, প্রশ্ন উত্তর দিতাম বা আমি আমার মতো কথা বলতাম, তো আমাকে বলতো তুই তো ফরাদ মজার ওই ওদিকে যাস নাকি। তো শুরুটাই ছিল যে আমি যখন ঢাকায় এসেছি, শুরুটাই ছিল যে একটা নিষিদ্ধ মানুষ এবং তার চিন্তার সাথে কোথায় আবার চিন্তার মিল আছে, ওখানে যাওয়া যাবে না। মানে সবারই এক ধরনের যেটা একটা নিষিদ্ধ যায়, সেখানে গেলে বিপদে তো সেই নিষিদ্ধতার ভিতর দিয়ে আমার কৌতূহল ছিল ওনাকে পড়া, চেষ্টা করেছি যেটা বলতে চুপে চুপে যতটা যোগাযোগ রেখেছে সেভাবে। আমার ছবি আঁকার মধ্যে যে বর্তমানে যে সেইটা আমি মনে করি যে কোনো না কোনো ভাবে আমাকে কোনো না কোনো ভাবে আমাকে আমার কোথায় আছে নামটা? আমার নাম নাসির, আমি ধন্যবাদ। সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের সকলের প্রিয় ফরাদ মাজারের ৭৯তম জন্মদিন। আমি ভেবেছিলাম ওর বয়স আরেকটু বেশি, তাহলে কিন্তু এখনো তরুণ। আমরা খুব যখন ইয়াং বা তরুণ তখন থেকে আমরা ওনাকে দেখি, সামনাসামনি দেখার সুযোগ তখনও হয়নি, তখন ওনার দাড়ি ছিল না, অনেক তরুণ ছিলেন তিনি। তখন দেখতাম সবাই ওনাকে খুব শ্রদ্ধা করে। বিশেষ করে আপনাদের মনে থাকতে পারে রকুনউদ্দিন মাহমুদ নামে একজন ম্যাজিস্ট্রেট, উনি বাংলাদেশে খুব নাম করেছিলেন। যখন সরকার বিচার বিভাগ পৃথকীকরণ একটা রায় দিলেন এবং বিচারিক দায়িত্বটা ম্যাজিস্ট্রেটদের কাছ থেকে সরিয়ে আদালতের কাছে নিয়ে গেলেন, তখন বাংলাদেশের সকল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা একটা আন্দোলনে গেলেন, খুব বড় ধরনের একটা আন্দোলন। সেই আন্দোলনে প্রধান অতিথি হিসাবে এবং প্রধান চিন্তক হিসাবে ফরাদ মাজারকে দাঁড় করে নিয়ে যাওয়া হয়েছিল। সেটা নিয়ে একটা কন্ট্রোভার্সি তৈরি হলো। আমরা সেটা খুব মনোযোগ সহকারে দেখলাম এবং আমাদের লক্ষ্য ছিল। ওই ঘটনার পর থেকেই আমি পত্রপত্রিকায় বা লেখালেখিতে আমি ফরাদ মাজারকে অনুসরণ করার চেষ্টা করি। আমার এই দীর্ঘ সময়ে আমি এখনো কনফিউজ যে ফরাদ মাজারকে আমরা কি রূপে দেখব। আমার কাছে কখনো মনে হয় উনি গান্ধীবাদী, উনি মহাত্মা গান্ধী। মাঝে মাঝে আমার কাছে মনে হয় উনি মাওলানা ভাসানী। মাঝে মাঝে ওনাকে আমার খুব বিপ্লবী মনে হয়, কার্ল মার্কস মনে হয়। আমি এখনো কনফিউজ। আমরা ওনার যত কথা শুনি, ওনার চিন্তার সাথে পরিচিত। আমি জানি না এখনকার তরুণদের এরকম হয় কিনা, ওনার দর্শনটা আমরা ধরতে পারি না। এটা হচ্ছে যে ওনাকে জানতে ইচ্ছা করে, শুধু ওনার লেখালেখি, ওনার এই দর্শনটা আমাদের জানার খুব আগ্রহ। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এই যে রাষ্ট্র কাঠামো নিয়ে ফরাদ মাজার অনেক আগে থেকে সরব, উনি কথা বলেন। আমরা যখনই এই বাংলাদেশ নামক ভূখণ্ডের রাষ্ট্রের মেরামত নিয়ে কথা বলি, রাষ্ট্র পরিচালনা নিয়ে কথা বলি, আমরা সমাজতন্ত্র বলি, গণতন্ত্র বলি, রাজতন্ত্র বলি, বিপ্লব বলি, এই প্রত্যেকটার সাথে কোনো না কোনো ভূখণ্ডের একটা সম্পর্ক আছে। হয়তো সেটাকে আমরা ফ্রেঞ্চ রেভলিউশনের সাথে কানেক্ট করি, অথবা সেটা আমাদের পাশের কলকাতার বাংলার পশ্চিমবঙ্গের সেই বিপ্লবের সাথে সম্পর্ক তৈরি করি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে প্রত্যেকটা দেশ তো আলাদা, প্রত্যেকটা দেশের মানুষ আলাদা। আমাদের দেশের মাটির গন্ধ, আমাদের দেশের মানুষ, আমাদের নদী, আমাদের পরিবেশ, তার সাথে তো অন্য দেশের পুরোপুরি মেলানো সম্ভব না। এই মানুষের জন্য, এই রাষ্ট্রের জন্য আসলে সরকার পদ্ধতি, রাষ্ট্র পরিচালনা, সংস্কার কিরকম হওয়া উচিত, এইটা আমরা ফরাদ মাজার কাছ থেকে শুনতে চাই। কেন যতগুলো কথা আমি বললাম, মাটি, নদী, পানি, মানুষ, আমাদের কৃষি, এই প্রত্যেকটা বিষয়ে ফরাদ মাজারের চাইতে আমার মনে হয় না বাংলাদেশে কেউ ভালো জানে। তো আজকে খুব বেশি কথা বললাম না, এতটুকু বলি। সবাইকে ধন্যবাদ জানি, আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। নজরুল ভাই, এই আপনাকে রিকোয়েস্ট করবো যে লেখো ফরাদ মাজারের কিন্তু আপনি যেসব যতগুলো বিষয় বলছেন প্রত্যেকটা বিষয়ে অসংখ্য লেকচার, ভিডিও, বক্তব্য, প্রস্তাবনা অন্ততপক্ষে আমার অভিজ্ঞতায় 15 বছর ধরে আছে। একটু দয়া করে করেছি, হ্যাঁ, তাইলে হয়তো অনেকগুলো জিনিস আপনার পরিষ্কার হয়ে যাবে, যেগুলো আপনার কনফিউশনে আছে। আচ্ছা, আমি একটু রিকোয়েস্ট করি, এখানে অনেক মুভি আছে, লেখক আছে, এই ভাই বলেন। আচ্ছা, ওই বাইকটা দিয়ে সকলকে শুভেচ্ছা। গত
কয়েকদিন আগে আমি আমার পত্রিকার কাজ শেষে আমি মধুর ক্যান্টিনে যাই, তো ওইখানে আমার এক মার্কসিস্ট বন্ধুর সাথে দেখা হইলো। তো সে বলতেছে কথায় কথায় একটা পর্যায়ে সে বলতেছে যে ফরহাদ ভাই তো বিভ্রান্তিকর। এটা হলো একটা দিক। আবার এই যে কিছু আগে একজন বললো যে ফরহাদ ভাই তো ইসলামপন্থী। এখন আসলে ফরহাদ ভাই কি, এটা একটা প্রশ্ন আর কি। ফরহাদ ভাই কি এইটা আসলে ম্যাক্সিমাম মানুষ বুঝতে পারে না বইলেই তারা আসলে একটা কনফিউশনের মধ্যে থাকে এবং তারা বুঝতে চায়ও না, যেহেতু তারা একটা অর্থোডক্স চিন্তার মধ্যে থাকে, স্ট্রাকচারালিস্ট চিন্তার মধ্যে থাকে, ওই চিন্তার বাইরে তারা বের হতে পারে না। কিন্তু ফরহাদ ভাই তো সর্বক্ষণিক চিন্তার উৎপাদন, পুনরুৎপাদন এবং চিন্তা নবায়ন করতেছে এবং চিন্তাকে প্রশ্ন করতেছে এবং চিন্তাকে নতুন চিন্তা হাজির করতেছে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে এইখানকার একটা যে অংশ প্রশ্ন করে যে ফরহাদ ভাই বিভ্রান্তিকর বা ফরহাদ ভাইকে বুঝতে পারি না, ফরহাদ ইসলামপন্থী, এটা আসলে তাদের আসলে না বোঝার একটা জায়গা থেকে। এটা বললাম এই কারণে যে একদম সাম্প্রতিক এই আলাপটা আমি সম্মুখীন হয়েছি এই জায়গা থেকে। আর একটা হয়েছে যে যেহেতু এই যে বোঝা না বোঝার একটা দোলাচল, এই জায়গা থেকে আমার মনে হয় যে ফরহাদ ভাই আসলে আধুনিক